জুলাই আন্দোলনের একটা স্লোগান ছিল যে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ঠিক আছে, এই স্লোগানের ফলে কিন্তু অনেক প্রো আওয়ামী লীগার এবং অনেক ছাত্রলীগারও এই আন্দোলনে যোগ দিয়েছিল। যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এটা একটা খুব ক্যাচি স্লোগান ছিল। অনেকে কিন্তু ছাত্রলীগেরও অনেকে ছিল। কিন্তু দেখা গেল 5ই আগস্টের অপরাহ্নে যখন আওয়ামী লীগ রেজিমের পতন হইল, 0 আওয়ারেই আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর স্কাল্পচারের উপরে উঠে সেখানে মূত্রাক্ষরণ করা হলো। প্রথম যে আওয়ামী লীগ সরকারের ভুল সেটি হলো, তারা যেহেতু 2/3 আসন পেয়েছে বা তার বেশি আসন পেয়েছে, তারা প্রথমেই যে কাজটি করলো, একই সঙ্গে গণতন্ত্রের এবং নিজেদের পায়ে কুঠার মারল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। আজ 16 জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। 2 বছর আগে 2024 সালের আজকের এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সেই অবিস্মরণীয় দৃশ্য স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে। স্বৈরাচারের নির্মম বুলেটে সেদিন আবু সাইদ, ওয়াসিম আকরাম, ফারুক, ফয়সাল, শাহজাহান ও সবুজ আলীর আত্মদানের মধ্য দিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া কেঁপে উঠেছিল এক অভূতপূর্ব ক্ষোভে, যা পরবর্তীতে রূপ নেয় এক ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এবং পতন ঘটে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের। শহীদের সে রক্তের ঋণ আমরা কতটুকু শোধ করতে পেরেছি? জুলাইয়ের আত্মত্যাগী শহীদের রক্তের প্রতি সম্মান কি শুধু স্মরণে, নাকি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচার প্রতিষ্ঠায়? এই প্রেক্ষাপটে মূলত আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারদাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। জুলাই হত্যার তথ্যের সত্য মিথ্যা ও রাজনীতি, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 2 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক। আমার সর্বডানে আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। দুজনকেই স্বাগত জানাচ্ছি। দুজনের কাছে শুরুতে একটি অভিন্ন প্রশ্নই রাখতে চাই, শহীদের সেই রক্তের ঋণ আমরা কতটুকু শোধ করতে পেরেছি? জনাব মাহবুব কামাল। আপনি অভ্যুত্থান সম্পর্কে কিছু বললেন, জিজ্ঞেস করলেন না? অবশ্যই আমি আস্তে আস্তে সেই প্রশ্নেও আসবো। শহীদের ঋণ যদি বলেন কতটুকু শোধ করতে পেরেছি, তাইলে বলবো যে 1 পেনিও শোধ করতে পারিনি। ঠিক আছে, এই জন্য যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থানটা হয়েছিল, আকাঙ্ক্ষাটা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল যে পরপর 3টা প্রহসনে নির্বাচন হয়েছে এবং দুর্নীতি হয়েছে, মাত্রাতিরিক্ত দুর্নীতি হয়েছে এবং বিরোধী দল কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে এবং আপনার অনেক রক্তপাত হয়েছে। হ্যাঁ, তাহলে আকাঙ্ক্ষাটা এখান থেকে কি বের হচ্ছে? বের হচ্ছে যে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, বিরোধী দল যাতে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে পারে, দুর্নীতি যাতে না হয় এবং নির্যাতন, হত্যা এগুলি যাতে না হয়। এই তো এর বাইরে তো কিছু নাই। তো আমরা কি দেখলাম যে জুলাই আন্দোলনের একটা স্লোগান ছিল যে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ঠিক আছে, এই স্লোগানের ফলে কিন্তু অনেক প্রো আওয়ামী লীগার এবং অনেক ছাত্রলীগারও এই আন্দোলনে যোগ দিয়েছিল। যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এটা একটা খুব ক্যাচি স্লোগান ছিল। অনেকে কিন্তু ছাত্রলীগেরও অনেকে ছিল। কিন্তু দেখা গেল 5ই আগস্টের অপরাহ্নে যখন আওয়ামী লীগ রেজিমের পতন হইল, 0 আওয়ারেই আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর স্কাল্পচারের উপরে উঠে সেখানে মূত্রাক্ষরণ করা হলো। তাইলে এই যে নিমিষেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেটা যে নিমিষেই বঙ্গবন্ধু শত্রু হয়ে গেল, তখনই কিন্তু বোঝা গেছিল যে আসলে এই গণ অভ্যুত্থানের পেছনে কিছু মাস্টার মাইন্ড আছে। তখনই বোঝা গেছে, কারণ 71কে তো প্রতিপক্ষ করা হয়নি আন্দোলনের সময়, বঙ্গবন্ধুকে তো প্রতিপক্ষ করা হয়নি।
প্রতিপক্ষ ছিল শেখ হাসিনা রেজিম, ঠিক আছে, এবং হাসিনা রেজিমের আপনার যে সমস্ত অপশাসন সেগুলি ছিল প্রতিপক্ষ। কিন্তু 0 আওয়ারই দেখা গেল যে বঙ্গবন্ধু প্রতিপক্ষ হয়ে গেল, মুক্তিযুদ্ধ প্রতিপক্ষ হয়ে গেল, এবং এমন অরাজকতা শুরু হলো আর কি, যে যেমন ধরেন বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে, এবং নন পলিটিক্যাল যাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক থাকার কোনো প্রশ্নই উঠে না, যেমন ধরেন বেগম রোকেয়া, এটা অনেক আগে, ইজ এ পার্ট অফ হিস্ট্রি, তাই না, তার ছবিতে কালি মাখা হলো। তবে জয়নুল আবেদিনের মতো শিল্পী, আমাদের জাতীয় শিল্পী, সেখানে তারপরে বাঙালি কালচারের বিভিন্ন জায়গায় আক্রমণ করা শুরু হলো। তখন না অনেকেই যারা জুলাই আন্দোলনকে সমর্থন করছিল, তারা ভাবলো যে এইটা কি আসলে রাষ্ট্রের চরিত্র পাল্টে দেওয়ার আন্দোলন, যে একটা কি বলে যে বাঙালি সত্তাকে রিপ্রেজেন্ট করে একটা ধর্মনিরপেক্ষতা, একটা সেকুলার স্টেটের যে ধারণা, সেই ধারণার বিপরীতে কি এইটা একটা প্রো পাকিস্তানি, এইটা কিংবা ইসলামাইজড কোনো আন্দোলন কিনা, এটা সন্দেহ কিন্তু দেখা দিল তখনই, একদম 0 আওয়ারে কিন্তু, ঠিক আছে। এবং অনেকে হতাশ হওয়া শুরু করলো যে এগুলো কি, বঙ্গবন্ধু কি দোষ করছে, এইটা তো উনি তো আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রধান ব্যক্তি, তাই না। এবং হ্যাঁ, তার 3.5 বছরের যে শাসন, সেই শাসনে অনেক ব্যর্থতা ছিল, ব্যর্থতা তো অবশ্যই ছিল, এবং সবচেয়ে বড় ব্যর্থতা যেটা, সেটা হলো যে একদলীয় শাসন প্রতিষ্ঠা, ঠিক আছে। কিন্তু এগুলি তো এখনকার 5ই আগস্টের পরের কোনো ইস্যু না এগুলি, তাই না। এগুলি নিয়ে আলোচনা হইতে পারে, আলোচনা পরবর্তীকালে হইতে পারে, কিন্তু একবার শুরুতেই যে এগুলি করা হলো, তখন জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটটা প্রথমেই আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর কি। এবং পরবর্তীকালে যখন ডক্টর ইউনূস যখন টেক ওভার করলেন, তখন একটা ক্ষীণ আশা জন্মাইল সবার মধ্যে যে আচ্ছা ঠিক আছে, একটা নোবেল লরিয়েট, একটা বিচক্ষণ লোক, উনি দেশটাকে রিপেয়ার করবেন, ওনার নেতৃত্বে একটা কিছু হবে। কিন্তু আমি পার্সোনালি যখন আমি অ্যাডভাইজারি কাউন্সিলটা দেখলাম, হ্যাঁ, তো উনি টেক ওভার করার পর এবং দেখলাম যে ওখানে তার পার্সোনাল চয়েস এবং এক ধরনের মানে তার পরিচিত এবং এনজিও করা অথবা রিজিওনালিজম, নেপোটিজম, এগুলি দ্বারা উনি তার অ্যাডভাইজারি কাউন্সিলটা গঠন করলেন, তখন না সন্দেহটা আরও ঘনীভূত হইল। এবং তারপরে যখন মানে আমরা কি আশা করতেছিলাম, আমরা আশা করতেছিলাম যে এই 16-17 বছরে যারা ক্রাইম করছে, এই ক্রিমিনালদেরকে আপনি আইনের আওতায় আনবেন, ঠিক আছে। যারা ক্রাইম করছে, দুর্নীতি করছে বা হত্যার সাথে যদি জড়িত থাকে তাইলে করবেন, নির্বাচনকে ম্যানিপুলেট করার ক্ষেত্রে যারা করছে সেগুলি আপনি করেন। কিন্তু দেখা গেল যে একেবারে বাই অ্যান্ড লার্জ আপনার দেখেন, রাজনৈতিক বিশ্বাস থাকাটা তো দোষের কিছু না। আপনি ক্রাইম করছেন কিনা, আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স আছে কিনা, সেইটা দোষের। রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে না। যেমন আমি 71-এ যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছিল, এইটা সে করতেই পারে, এইটা তার একটা রাজনৈতিক বিশ্বাস। কিন্তু সে ওয়ার ক্রাইম করছে কিনা, সেইটা হচ্ছে বড় ব্যাপার, তাই না, ওয়ার ক্রাইম করছে কিনা। তো সেরকম আপনার রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে। একটা লোক মানে নৌকায় ভোট দিল বলে সে শাস্তিযোগ্য অপরাধ করছে, এটা তো হইতে পারে না। তারপরে আমরা দেখলাম যে একটা প্রতিশোধের একটা বিরাট নৃত্য চলতে লাগলো আর কি, হ্যাঁ, বিরাট প্রতিশোধ পরায়ণতা। এইটা ধরেন যে এটা এমন হইতে পারতো, যেমন ধরেন যে 16-17 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা একটা আউটবার্স্ট হইতে পারে, ওকে ফাইন, একটা আউটবার্স্ট হইতে পারে যে যারা ভিকটিম হয়েছে তারা ধরেন যে প্রতিশোধ নিতে চাইতে পারে। তো ধরেন 10-15 দিন কিছু ভাঙাভাঙি হইলো, কিছু মারপিট হইলো, কিছু হইলো, এইটা তেমন কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, আপনার ইমিডিয়েট পরেই আপনার মানুষ যারা ভিকটিম হয়েছিল, যারা অত্যাচারিত হয়েছিল, তাদের ক্ষোভ প্রকাশ থাকতেই পারে। কিন্তু অন্তত 15 দিন বা 1 মাস পরে আপনি তো রুল অফ ল এস্টাবলিশ করবেন, তাই না। আপনি রুল অফ এস্টাবলিশ, এবং এই যে 3টা প্রহসনের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, সেই জন্য আমি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা দেখলাম যে একটা বড় ধরনের ক্যানভাস নেওয়া হলো সংস্কারের, ঠিক আছে, বিশাল একটা বড় ক্যানভাস, এবং
যে যে বিষয়গুলো কিন্তু জুলাই আন্দোলনের সময় ছিল না। জুলাই আন্দোলনের মূল কথাটাই ছিল যে শেখ হাসিনা শুড গো, ঠিক আছে, ওরা এক দফা বলে নাই, জুলাই যুদ্ধের তো এক দফা বলছে শেখ হাসিনা শুড গো, তো ওরা তো চলে গেলেন, তাই না? তাইলে কি দরকারটা কি? দেখেন আজকে যে আমি একটু বলি, আজকে যে মানে আওয়ামী লীগের ব্যাপারে যে সরকার বা জুলাই যোদ্ধারা যে চিন্তিত, এটা কিন্তু এটার প্রয়োজন ছিল না, কিন্তু এটা হইতো না। কি করতে হইতো? ধরেন 5ই আগস্ট যে অভ্যুত্থান হইল, 3 মাস বা 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা দেয়া হইতো, তাইলে ওই মোমেন্টামে ওই হাইপে কিন্তু আওয়ামী লীগ সিট টিট পাইতো না, ঠিক আছে, 5-10টা হয়তো পাইতে পারতো। তাইলে কি হইতো? আওয়ামী লীগ লেজিটিমেটলি মার্জিনালাইজড হয়ে যেত 5 বছরের জন্য। আপনি খেয়াল করেন, যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দিত, তাহলে কি হইতো? আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দিত। হ্যাঁ, যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় এনে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দিত। তাইলে কি হইতো? আওয়ামী লীগ 5-7টা সিট পাইতো, হয়তো 10টা, ওই হাইপে, ওই মোমেন্টামে। তাহলে কি হইতো? 5 বছরের জন্য আইনগতভাবে আওয়ামী লীগ কিছু বলতে পারতো না, ঠিক আছে, লেজিটিমেটলি তারা মার্জিনালাইজ। কিন্তু দেখা গেল যে ধরনের ব্যর্থতার পরিচয় দিচ্ছে ইন্টারিম সরকার, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার, ওই ব্যর্থতার কারণে কিন্তু আওয়ামী লীগের প্রতি অনেকের সফট কর্নার গ্রো করলো, ঠিক আছে। এবং এই যে নিপীড়ন, সাধারণ মানুষকে বলতে হাজার হাজার হত্যা মামলা, যে সমস্ত মামলার মিনিমাম কোনো ভিত্তি নাই, 200-250, একটা হত্যায় 200-250 মানে আসামি, আপনি ভাবেন। এটা তো যাদের কমন সেন্স আছে, এইটা তো পরীক্ষা নিরীক্ষার কোনো দরকার নাই। একটা হত্যা মামলায় আপনার, সরি আমি তো খেয়ালই করিনি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। পরবর্তী অংশে ফিরছি আপনার কাছে। জনাব সোহরাব হাসান, আজ বলা হয়ে থাকে যে আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর দিন, কারণ আবু সাঈদের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু পুরো গণঅভ্যুত্থানের আন্দোলনের আমরা দেখেছিলাম মোড় ঘুরে গিয়েছিল। আজকের দিনে আবু সাঈদ সহ 6 জন শহীদ হয়। শহীদেরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সেই রক্তের ঋণ আমরা কতটুকু শোধ করতে পারলাম? 2 বছর তো খুব বেশি সময় না, আর একেবারে কম সময়ও নয়। আর কামাল ভাই যে প্রসঙ্গে বলছে, আমি ওদিকে না যেয়ে যদি বলি, প্রথমত হচ্ছে আমরা গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে যতটা ঐক্য বজায় রাখি, আমাদের চিন্তা চেতনার মধ্যে যে একটা সমন্বয় তৈরি হয় দেশ শাসনের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেটি পুরোপুরি অনুপস্থিত থাকে। এ কারণেই বারবার গণ অভ্যুত্থান আসে, এবং যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে গণ অভ্যুত্থান হয়, যে দেশে গণতন্ত্র থাকে সে দেশে গণ অভ্যুত্থানের প্রয়োজন হয় না। এটা ঠিক যে 3টি নির্বাচন, অর্থাৎ জবরদস্তিভাবে জনগণের রায় না থাকা সত্ত্বেও প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার তার ক্ষমতা প্রলম্বিত করেছে। 2008-এর নির্বাচন নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলে, কিন্তু এই নির্বাচনে গণমানুষের মধ্যে কিন্তু ওই প্রশ্নটি নেই। 8-এর নির্বাচনে জনগণ ভোট দিয়েছে এবং রেকর্ড সংখ্যক ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। প্রথম যে আওয়ামী লীগ সরকারের ভুল সেটি হলো, তারা যেহেতু 2/3 আসন পেয়েছে বা তার বেশি আসন পেয়েছে, তারা প্রথমেই যে কাজটি করলো, একই সঙ্গে গণতন্ত্রের এবং নিজেদের পায়ে কুঠোর মারল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে নানা রকম কারসাজি করার চেষ্টা করেছিল, যে কারণে আমরা দেখলাম 2007-এর অসাংবিধানিক এবং অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হলো। তা 2024-এ যেটি ঘটেছে সেটা হচ্ছে 2011-র যে পঞ্চদশ সংশোধনী জনগণের উপর চাপিয়ে দেওয়ার তারই ফল। সময়টা বেশি নিয়েছে। প্রথম হচ্ছে গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল কি, এটা ঠিক কামাল ভাই যেটা বলছেন, প্রথম লক্ষ্য ছিল এই সরকারকে অপসারণ। পরবর্তী ছিল একটা আইনের শাসন, বৈষম্য বিলোপ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু সেটি দেখছি না, অনুপস্থিত দেখছি বা প্রবল ঘাটতি দেখছি। এখন আন্দোলনের অংশীদারাই কিন্তু একে অপরকে দোষারোপ করছেন যে রাষ্ট্র ঠিকমতো চলছে না। বিরোধী দল অভিযোগ করেছে যে এই সরকার যে অঙ্গীকার ছিল জনগণের কাছে গণভোটে এবং নির্বাচনে, সেই অঙ্গীকার রক্ষা করছে না।
তারা আওয়ামী বাকশালী কায়দায় হাঁটছে, বাকশালী পথেই হাঁটছে। এবং একজন সংসদ সদস্য বলেছেন যে বিএনপিও একদলীয় পথে হাঁটছে। তো একদলীয় মানে বাকশাল, কিন্তু বিএনপি তো বাকশাল। আবার এই সরকারটি মাত্র 5 মাস হলো, 17 তারিখ 5 মাস হবে। ইতিমধ্যে আমরা দেখলাম যে 24 আন্দোলন সংগ্রাম গণ অভ্যুত্থান করেছে কারা? তরুণরা। 2 বছরের মাথায় এই তরুণরা আবার রাস্তায় নেমেছে, যে কোনো অনিয়মের জন্য, অন্যায়ের জন্য। কারণ প্রায় সারা দেশে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা, ঢাকা চট্টগ্রাম সহ অনেকগুলো শহরে, গ্রামাঞ্চলে তো পথঘাট আরও বিপদসংকুল। তার মধ্যে পরীক্ষা একমাত্র চট্টগ্রাম বিভাগ ছাড়া পরীক্ষা বহাল রাখলো, এবং 19,000 শিক্ষার্থী ওই দিন পরীক্ষা দিতে পারেনি রোববার। মানে একটি সরকার যদি কতটা অসংবেদনশীল হলে এটি করতে পারে। তা আমি তো মনে করি যে এই সরকারের এই শিক্ষার্থীদের প্রতি, নতুন প্রজন্মের প্রতি যে সংবেদনশীলতা প্রয়োজন ছিল, তাদের দুঃখ, কষ্ট, বেদনা, দুর্ভোগ যেটা উপলব্ধি করার কথা ছিল সেটি করেনি। এটা ঠিক যে বৈষম্য বিরোধী যে ছাত্র গণ অভ্যুত্থানে, সেখানে কিন্তু কোনো 71কে মুখোমুখি করার কথা ছিল না, কিন্তু মুখোমুখি করা হয়েছে পরবর্তীকালে। সেটারও কারণ আছে, কারণ ওই গণ অভ্যুত্থানে যারা অংশীদার ছিল বা অংশ নিয়েছিল, তাদের বিভিন্ন রকম বাসনা ছিল, প্রত্যাশা, আকাঙ্ক্ষা ছিল। সে আকাঙ্ক্ষা মেলেনি। এটি আবার বলবো যে 71-এও কিন্তু এরকম। 71-এ মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন সবাই কিন্তু অভিন্ন লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। কেউ কেউ বড় পাকিস্তান ভেঙে ছোট পাকিস্তান করতে চেয়েছেন, এবং তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, যার প্রতিফলন আমরা 75-এর পরের রাজনীতিতে দেখেছি। এখন হচ্ছে যে আমরা আর কত ঝগড়াঝাটি করব, আর কত রাস্তায় থাকব, এর থেকে উপায় কি? রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা জনিত সমস্যার সমাধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। আর ন্যায় বিচারটা হচ্ছে জরুরি। আওয়ামী লীগ সরকার আমাদের যে অনেক বিচার নিয়ে প্রশ্ন তুলেছে, যথার্থই প্রশ্ন তুলেছে, যে সেখানে ন্যায় বিচার পায়নি। কিন্তু আজকে যে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেছে, এই দাবি বোধহয় পুরোপুরি সত্য নয়। সুতরাং ঘাটতি তো আছেই। এখন একটা বলা হতে পারে যে এই সরকার তো মাত্র 5 মাসের সরকারের চূড়ান্ত কথা কি বলার সময় এসেছে? অবশ্যই চূড়ান্ত কথা বলার সময় আসেনি। কিন্তু অন্তর্বর্তী সরকারের যাদের একটা বড় দায়িত্ব ছিল, গুরু দায়িত্ব ছিল, যে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, সেটি তারা পারেনি। যে কারণে শহীদ যোদ্ধা, এই জুলাই যোদ্ধারা হতাশ, যে কারণে শহীদ পরিবারগুলো হতাশ, যে কারণে আন্দোলনে সেই সময় যারা অংশ নিয়েছিল অংশীদাররাও হতাশ, এবং একে অপরকেই দোষারোপ করছে। অথবা যারা সংসদে গিয়েছেন, যারা সরকার গঠন করছেন, তাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি আছে। কিন্তু বাংলাদেশ, তারাই কি বাংলাদেশ? এদের বাইরে লাখো লাখো মানুষ আছে। তাদের সবচেয়ে হলো মানুষের মানুষের যে মানে জীবন জীবিকার, সেখানে কতটা পরিবর্তন হয়েছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ ছিল যে বেকারত্ব, যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে না কোটা থাকলে, এর বিরুদ্ধেই কিন্তু মানুষ, তরুণরা ফসে উঠেছিল। সেই তরুণরা কি আজ চাকরি পেয়েছে? যদি জিজ্ঞেস করা হয় গত 2 বছরে কতজন তরুণ চাকরি পেয়েছে সরকারি চাকরি বাদে? কতটি কারখানা নতুন প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি, বরং অনেক কারখানা বন্ধ হয়েছে। এই সরকার অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে, আমরা দেখতে চাই, অপেক্ষা করব যে নতুন শিল্প কারখানা হয় কিনা, নতুন উদ্যোক্তাদের কতটা সরকার সহায়তা করে, ব্যাংকিং খাত সহ যেসব বিশৃঙ্খলা ছিল, নৈরাজ্য ছিল, সেটা কতটা দূর করতে পেরেছে। বিরোধী দলই বলছে যে সরকার ঋণখেলাপিদের প্রশ্রয় দিচ্ছে, ঋণখেলাপিদের সুবিধা দিচ্ছে, ব্যাংকিং খাতে আবার বড় লুটপাটে যারা অংশ নিয়েছিল তাদেরকে পুনর্বাসন চেষ্টা করছে। ইসলামী ব্যাংক, একটি ব্যাংক,
যে ধারাই চলুক, যে পদ্ধতিতেই চলুক, এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম দখল পাল্টা দখল হবে কেন? আওয়ামী লীগ আমলে কেন সেটি দখল করতে হবে? আবার সেই দখলদারি অবসানের পর আরেকটি দলকে কেন দখল করতে হবে? আবার সেই দখলদারি অবসানের জন্য সরকারকে কেন পদক্ষেপ নিতে হবে? মানে আমাদের রাষ্ট্রের বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান নিজস্ব আইন বিধিবিধান অনুযায়ী চলতে পারছে না, চলতে দেওয়া হচ্ছে না, কিন্তু জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল চলতে দেওয়া। এবং একদিকে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, তখন একই সময় কিন্তু ভিন্ন আরেকটা বাস্তবতাও কিন্তু উঠে এসেছে। সেটি হচ্ছে, দেখা যাচ্ছে যে কয়েকটি মামলার তদন্তে অসঙ্গতির তথ্য উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে। কোনো মামলার বাদীকে খুঁজে পাওয়া যায়নি, কোথাও নিহত ব্যক্তি জীবিত অবস্থায় বিদেশে রয়েছে, কোনো মামলায় গুলিতে নিহত বা আহত হওয়ার দাবি করা হলেও তদন্তে সেই দাবি সমর্থনের প্রমাণ মেলেনি। এর দায় আসলে কার উপর বর্তায়? প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথে আবারও আমন্ত্রণ। দেখছেন গণতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সোহরাব হাসান, যে প্রসঙ্গটি বিরতির আগে এনেছিলাম সেটি হচ্ছে যে কয়েকটি মামলার তদন্তে অসঙ্গতির তথ্য এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে, এবং একটি মামলার এজাহারে দেখা যাচ্ছে যে একজন মানুষকে মৃত দাবি করা হচ্ছে, অথচ তিনি জীবিত এবং বহাল তবিয়তে সৌদি আরবে কাজ করছেন। এই যে অসঙ্গতি, এগুলো আমরা যে দেখছি যে প্রকৃত শহীদের বিচার আড়াল করতেই কি কেউ ভুয়া মামলা করছে? না, মামলা তো ভুয়া অসত্য গয়রহ মামলা তো হয়েছে। আওয়ামী লীগের সময় গায়েবী মামলা ছিল, অর্থাৎ ঘটনা ঘটেনি কিন্তু দেখানো হয়েছে ঘটনা ঘটেছে, এবং এই গায়েবী মামলায় দলের মহাসচিব সহ অনেক কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়েছিল। আজকে কি দেখছি আমরা, এই সরকারের যদি এই সরকার না, মানে অন্তর্বর্তী সরকার উদ্দেশ্য থাকতো যদি জুলাই অভ্যুত্থানের যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছেন, এদের জন্য যে যারা দায়ী তাদের বিচার করা, তাহলে মামলাগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার কথা। মামলার দায়ের থেকে, মামলা রুজু করা থেকে শুরু করে তদন্ত। প্রথম আলোর খবর আছে যে 86% মামলার তদন্তই হয়নি। তো যে মামলার তদন্ত হয়নি, আপনি তাহলে এই যে যদি জেলের বাইরে থাকলে তো ভালো, কিন্তু এই দুবছর ধরে প্রায় 2 বছর, এই 2 বছর সময় ধরে আপনি আসামি করে তাকে জেলের ভিতরে রাখলেন, এটা তো বিনা বিচারে আটক রাখার সমতুল্য। দ্বিতীয় হচ্ছে, আপনি যেসব বললেন এটি তো সরকারের দায়িত্ব এগুলো খুঁজে বের করা। অন্তর্বর্তী সরকারের সময় ভুল হতে পারে, কিন্তু বিএনপি সরকারের সময়, নির্বাচিত সরকারের সময় সেটি সংশোধন করার সুযোগ থাকবে না, থাকা উচিত। আর না থাকলে কিন্তু দায়টা সরকারকে নিতে হবে শেষ বিচারে। আওয়ামী লীগ সরকারের সময় অনেক এ ধরনের ভুয়া মামলা, এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে মামলা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তো রাজনৈতিক সরকার না। প্রথম হচ্ছে যে কোনো সরকারে এমনই হওয়া উচিত না। অন্তর্বর্তী সরকারের সময় কেন হলো? এই পুরো রাষ্ট্রযন্ত্রকেই তারা কিন্তু অভিযুক্ত করতে করেছেও ক্ষেত্র বিশেষে, কিন্তু নাম দিয়ে যার সাথে ঘটনার কোনো সম্পর্ক নেই, ঢাকার হত্যাকাণ্ডের সঙ্গে আপনি দিনাজপুরের কোনো আওয়ামী লীগ নেতাকে যুক্ত করা, চট্টগ্রামের হত্যাকাণ্ডের জন্যে আপনি বরিশালের কোনো আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ ছাত্রলীগ বা যুবলীগের নেতাকে যুক্ত করা, এটি হচ্ছে বিচারটা না করা। এবং যখন বিচার হবে না, মানে বিচার মানে শাস্তি পাবে না, বা শাস্তি না পাওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে শহীদ তাদের প্রতি অশ্রদ্ধা দেখানো, অসম্মান দেখানো, এবং তাদের প্রতি যে অঙ্গীকার ছিল যাতে সেই অঙ্গীকার পূরণে ব্যর্থ হওয়া। একটা তো চিকিৎসা, এমনকি আরও একটি, আপনি দুটো ঘটনা বললেন, আরও দুটো ঘটনা জানি। ঢাকা শহরের একজন একটি বারে তিনি মদ্যপান করার সময় অসুস্থ হয়েছে, পরে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাকে জুলাই যোদ্ধা দেখানো হয়েছে, আর জুলাই শহীদ দেখানো হয়েছে, এবং 30 লাখ টাকা তার পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এলাকায় এটি খুবই কি বলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং তারা এটি সরকারকে জানিয়েছে, পরে প্রকাশিত হয়েছে যে তিনি জুলাই যোদ্ধা না। আরেকটি ঘটনা 4 তারিখে, 5 তারিখে তো সরকার পরিবর্তন হয় বা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 4 তারিখে তেজগাঁয় যুব দলের একজন কর্মী
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে, পরে মারা গেছেন, তাকেও দেখানো হচ্ছে জুলাই শহীদ। এরকম অসংখ্য। এখন কত অসংখ্য মানে 100? নিশ্চয়ই না। যদি সেটি 50টি হয়, যদি 5টিও হয়, সেটা চিহ্নিত করে বাকিগুলো বিচার করা, আর কারা দিয়েছে এটা। মানে একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা করা, তো যিনি মামলা করেছে তার বিরুদ্ধে এটি গুরুতর অভিযোগ, এবং তার বিচার হওয়া উচিত। এরকম কোথায় কোথায় আছে, সরকারের উচিত, এটা উচিত এই জুলাই শহীদদের প্রতি ন্যায় বিচার করার জন্যে, জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্যে, জুলাই শহীদদের আর কে যথার্থ, যদি আমরা জুলাই শহীদদের, একটি হচ্ছে তাদের আকাঙ্ক্ষা পূরণ, যে উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে, আরেকটি হচ্ছে তাকে যারা হত্যা করলো। আমি যদি এই গয়রহ মামলা দিয়ে, ভুয়া আসামি দিয়ে যদি, তাহলে তো বিচার হবে না, ন্যায় বিচার, তার পরিবার তো ন্যায় বিচার পাবে না, কোনো বিচারই পাবে না। এই মামলা ঝুলতে থাকবে, তারপর রাজনৈতিক পট পরিবর্তন হলো, অথবা রাজনৈতিক কোনো যে কোনো অঘটন, যে কোনো পরিস্থিতি তৈরি হলো, বা ধরেন আপনার যে কোনো মামলা যে চলতে 5 বছর আসে, তখন সামনে নির্বাচন আসবে, তখন আবার এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো তার নিজের মতো করে নিজের পক্ষে আনার চেষ্টা করবে। এটি অবিলম্বে, যদিও দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন যে এটা আদালতের ব্যাপার, ভুয়া মামলা হলে আদালতের ব্যাপার, এটি অন্তর্বর্তী সরকার বলেছিল, এবং এটাও বলেছিল যে ভুয়া মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাকে শাস্তি পেতে হবে, কিন্তু শাস্তি তো হয় না। সুতরাং এটি একটি কঠিন চ্যালেঞ্জ সরকারের জন্য। যদি সরকার প্রতিটি ঘটনা তদন্ত করে খুঁজে বের করতে পারে যে কারা সত্যিকার অপরাধী, সত্যিকার অভিযুক্ত, তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হবে, এবং সেই অভিযোগপত্রের সাক্ষ্য প্রমাণ নিয়ে বিচার হবে, শাস্তি পাবে। আর যদি সেটি না পারে, আর যদি এরকম হয়, আপনি যেমনটি বললেন যে অধিকাংশ মামলারই আসামিরা মানে তারা প্রকৃত অপরাধী না, তাদেরকে জড়ানো হয়েছে। কিন্তু এটি খুবই বিস্ময়কর যে অন্তর্বর্তী সরকারের সময় এরকম মামলায় মানে শত শত আসামি করা একটি ঘটনায়, মানে এটা হচ্ছে বিচার করার উদ্দেশ্য না, এটা হচ্ছে বিচারকে ধ্বংস করার উদ্দেশ্য। আমরা আশা করব যে নির্বাচিত সরকার, জনগণের কাছে তাদের অঙ্গীকার আছে, ন্যায় বিচারের অঙ্গীকার আছে, আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার আছে। ন্যায় বিচার ও আইনের শাসন, আপনি যেসব মামলার কথা বললেন, এটা ন্যায় বিচারের পরিপন্থী, আইনের শাসনের পরিপন্থী। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। গণঅভ্যুত্থানের পরই তো আমরা মামলা বাণিজ্যের এক ধরনের অভিযোগ শুনেছি, পত্রিকার পাতায় পড়েছি, কিন্তু একটু জানতে চাই যে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে বাধাগ্রস্ত করতেই মামলা বাণিজ্য, নাকি এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আর্থিক লেনদেনের বিষয়টিও জড়িত? দেখেন, হয়েছেটা কি, 5ই আগস্টের পরপর যারা সরকার বিরোধী শক্তি, যেটা মানে আওয়ামী লীগ বিরোধী যে শক্তি, যেটা সেইটা গ্রাসরুট লেভেলে, মানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, এই পরিচয় যাদের ছিল, হ্যাঁ, তাদের সবাইকেই মামলার আসামি করছে। শুধু ওই পরিচয়টা, যে ছাত্রলীগ করে বা সে যুবলীগ করে, সে কৃষক লীগ করে, সবাইকে। এরা হত্যার সাথে কোনোভাবেই জড়িত না, থাকতে পারে, কিছু থাকতে পারে, কোনোভাবেই জড়িত না, কিন্তু সবাইকে হত্যা মামলা দেওয়া হয়েছে। খালি তার শরীরে যদি আওয়ামী লীগের স্টিগমা ছিল বা ছাত্রলীগের, সবাইকেই মামলায় জড়ানো হয়েছে। এইটার একটা উদ্দেশ্য ছিল, একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে বাণিজ্য করা, হ্যাঁ, যে মামলার আসামি হইলে আপনার দর কষাকষি করে মামলা থেকে কি বলে যে অভিযোগনামা থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়া। এটা হয়েছে, অনেক হয়েছে, এগুলো মামলা বাণিজ্য প্রচুর হয়েছে। এবং তখন তো ধরেন কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। আপনার থানায় গিয়ে খালি বলছে যে অমুক 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 হত্যা মামলা, বাস ওসি নিতে বাধ্য, কারণ জুলাই যোদ্ধা তো, ঠিক আছে, তারা সব নিয়ন্ত্রণ করতেছে, এবং ডক্টর ইউনূস তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, ঠিক আছে। এবং এগুলি সারা দেশে এগুলি চলছে, এবং অনেক নিরীহ লোক দেখেন গ্রাম থেকে পালায় ঢাকা শহরে বাস করতেছে, কেউ কেউ রিক্সাও চালাচ্ছে, হ্যাঁ, তারা শুধুমাত্র আওয়ামী লীগকে ভোট দিছে এই অপরাধে, ঠিক আছে।
তো ফলে এই অরাজকতা চলছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল লরিয়েট এই অরাজকতা তিনি এগুলিকে প্রশ্রয় দিয়েছেন। ওনার উচিত ছিল যে সত্যি সত্যি যারা দেখেন আওয়ামী লীগের হাই কমান্ডের যদি 100 জনের তালিকা করে তাদেরকে বিচার করা হইতো, ঠিক আছে, 100 জনের যে অমুক 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 এরা যারা যারা ব্র্যান্ডেড আওয়ামী লীগের, হ্যাঁ, তাইলেও কিন্তু জনগণ অনেক স্বস্তি পেত যে 100 জন তালিকা করে এদেরকে ইয়ে করতেছে। কিন্তু গ্রাসরুট লেভেলের যে এইসব এগুলি কোনো মানে হয় আপনি বলেন? এগুলি হয়েছে। এবং দেখেন কি বলে যে আমি সৌরভের কথা একটু বলি, যেমন ধরেন যে জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম লক্ষ্য ছিল চাকরি, না চাকরি বা কোটা, মেধার ভিত্তিতে চাকরি। প্রথম কথা হচ্ছে কোটার বিপরীতে আন্দোলন করে শেখ হাসিনাকে সরানো হলো, কিন্তু কোটা পদ্ধতি থেকে গেল। আপনি 5ই আগস্টের পরে অনেক কিছু হয়েছে কোটা ভিত্তিক, 1। 2 নম্বর হচ্ছে এই যে চাকরি, না, ডক্টর ইউনূসের 03 একটা ছিল আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, অথচ উনি এই 18 মাস থাকলেন, আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য ওর কোনো ভূমিকা নেন নাই, এমনকি কোনো মডালিটিও দেখান নাই যে এইভাবে আনএমপ্লয়মেন্ট দূর হইতে পারে। উনি কি করছেন? ছাত্রদেরকে রাজনীতিতে উৎসাহিত করছেন এবং তার পারপাস সার্ভ করার জন্য, হ্যাঁ। এবং ওই যে বলেন সব শাসকই করে কি জানেন, মানুষকে ম্যানকাইন্ডকে 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে শত্রু আর একটা হচ্ছে শত্রুকে মোকাবেলা করার জন্য টুলস, ঠিক আছে। তো ইউনূসও তাই করছে, আওয়ামী লীগকে শত্রু হিসেবে চিহ্নিত করছে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য টুলস হিসাবে ব্যবহার করছে তার বিভিন্ন ইয়ে। ছাত্রদেরকে উনি তো এডুকেশন ইনস্টিটিউশনে পাঠাবেন, রাজনীতিতে কেন? ঠিক আছে, একটা তরুণরা এটা করছে, তরুণদের একটা দল গঠন হইতে পারে, অসুবিধা নাই, একটা দল গঠন হইতে পারে, তারা নতুন নেতৃত্ব আসতে পারে। কিন্তু আপনি সমগ্র ছাত্র সমাজকে আপনি যেভাবে মানে কি উৎসাহিত করলেন, হ্যাঁ, এই সমস্ত কি বলে যে অনৈতিক কাজে কিংবা মব কালচারে আপনি যে উৎসাহিত করলেন, এটা ভয়াবহ ক্রাইম করছেন, উনি ভয়াবহ ক্রাইম করছেন। দেখেন একটা কথা আমি বলি, আমরা যে আশাবাদী হচ্ছি না, আশাবাদী হওয়ার কোনো কারণ নাই। কারণ নেই কেন জানেন? ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, ঠিক আছে। কেন নেয় না জানেন? আমি একটু হাসাই আপনাদের। সেটা হলো কোনো বুড়ো লোক যদি কথা বলতে থাকে, তাহলে ইয়াং বা তার চেয়ে যারা কম বয়সী, মধ্যবয়সী যারা, তারা বলবে এই বুড়ো কি বুঝে, এই বুড়া কি বুঝে, এটা ঘাটের মরা। ইতিহাস তো বুড়ো, ইতিহাসের বয়স তো অনেক, আমাদের জানা ইতিহাসের বয়স অন্তত 5000 বছর, তাই না? তাহলে ইতিহাস বুড়ো একটা লোক। সো এই 5000 বছরের বুড়োরে এটা কেয়ার করে? ও কিছুই বুঝে না। সুতরাং ইতিহাসকে কেউ কেয়ার করে না। ইতিহাস কি আছে না আছে, হাসিনা কি কারণে তার পতন হয়েছে, এই ইতিহাস মানে কোনো আমলে নিবে না কেউ, হ্যাঁ। এটি হচ্ছে হিউম্যান নেচার। ফলে মানে আমি তো পার্সোনালি কোনো আশার আলো দেখি না। দেখেন ওই যে কিন্তু মামলা বাণিজ্যের যে বিষয়টা আপনি তুলে ধরছিলেন, আমি বলি সেখানে জানতে চাই যে একটি মিথ্যা মামলা কি শত শত প্রকৃত মামলার বিশ্বাসযোগ্যতাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে কিনা? আমি বলি, শুনেন, আমি একটা টক শোতে এটা বলছি, আমি প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে একটা ভিডিও করছি, ওটা উনি দেখছেনও। ওখানে আমি একটা কথা বলছি যে সবাই বলে না যে নোবডি ইজ অ্যাবভ ল, তাই না, কেউ আইনের ঊর্ধ্বে না, কিন্তু পাশাপাশি এইটা বলে না যে নোবডি ইজ বিলো ল অলসো, কেউ আইনের ঊর্ধ্বে না, আবার কেউ আইনের নিচেও না। আইনের নিচেটা কি? কাউকে নিচে ফেলে আইনকে উপরে রেখে তাকে চাপ দেওয়া, ঠিক আছে, এইটাও কিন্তু ঠিক না। কেউ আইনের ঊর্ধ্বে না, আবার কেউ আইনের নিচেও না, ঠিক আছে। মানে ধরেন আপনার উপরে আইনটা চাপাই দিল, তা আপনি নিচে পড়ে গেলেন না, এই আইন চাপাই দিয়ে আপনাকে হেনস্থা করা হচ্ছে। যাই হোক, এগুলো হয়েছে। এবং এই অবিচার থেকে, এই 18 মাসের যে অবিচার ইউনূস সাহেবের, আমরা চাইছিলাম যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে নাই নো মোর মব, বলছিলেন কিনা? এই সরকার গঠিত হওয়ার পরে বলছিলেন না যে নো মোর মব? সালাউদ্দিন সাহেব, কই মব তো হচ্ছে। তা আপনি যে বললেন নো মোর মব, তাহলে কেন হচ্ছে মব? ঠিক আছে। তো ফলে আমি বলি অনেক ক্ষেত্রেই ইউনূস আমলের কন্টিনিউশন চলতেছে, অনেক ক্ষেত্রেই। এবং আমি
এই কথাটা আমি দুই একবার বলছিও যে এই সরকার না পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট নিছেন, অর্থাৎ সন্তুষ্টকরণের রাজনীতি। সবাইকেই সন্তুষ্ট করতে চান উনি, এবং যারা আইন ভাঙতেছে তাদের ব্যাপারেও সরকারের কোনো হার্ড লাইন নাই, ঠিক আছে? সবাই যাতে সন্তুষ্ট থাকে, এই অতি গণতন্ত্র দেখানোর কোনো মানে হয় না, ঠিক আছে? আপনি গণতন্ত্র যতটুকু অ্যালাউ করে ততটুকু করেন, আপনাকে তো অত গণতন্ত্রী হওয়ার দরকার নাই। অত বেশি গণতন্ত্রী হইলে তো আপনার এটা কি বলে যে এটা একটা লাগাম ছাড়া সোসাইটি হয়ে যাবে, হ্যাঁ। এবং অন্যায় অবিচার হচ্ছে, যেমন ধরেন যে থানায় গিয়ে ওসিকে পেটানো হয়েছে, মানে পেটানো হয়েছে কি যাই না, থানায় গিয়ে মব করা হয়েছে। চট্টগ্রামে আপনার একটা ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার অফিসে গিয়ে একটা বিশাল ধরনের মব হয়েছে, এবং বলা হয়েছে তাকে 2 কোটি টাকা না দিলে সে ব্যবসা করতে পারবে না ইত্যাদি। এগুলো ভিডিও আছে, কিন্তু এদেরকে কি আইনের আওতায় আনা হচ্ছে? আমার তো মনে হয় না। ইউনূসের আমলে দেখেন এত ক্রাইম হয়েছে না, নো ক্রিমিনাল ওয়াজ টেকেন ইনটু টাস্ক। একটা ক্রিমিনালকেও, খালি ইউনূস যদি বুঝতে পারছে যে এইটা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তি, মানে এ আওয়ামী লীগকে পছন্দ করে না, তাইলে তার সব দোষ মাপ, ঠিক আছে? মানে আওয়ামী লীগকে যে ঠেকাবে সে তার সব দোষ মাপ, এইটা কোনো মানে যে গণঅভ্যুত্থানের পর আমরা বারবার শুনেছি বিচার নিশ্চিত করার কথা। 2 বছরেও যখন 86.36% মামলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয়নি, এই যে বিলম্ব, সেটি কোনোভাবে আস্থাহীনতা তৈরি করে কিনা, আমি প্রশ্নটি রাখছি। বিরতির পর ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, 2 বছরে 86.36% মামলার তদন্ত এখনো শেষ হয়নি, বিচার বিলম্ব হলে কোনোভাবে আস্থাহীনতা তৈরি হবে কি? আমি একটু বলি, সেটা হলো যে এই সরকারের ব্যর্থতা কতটুকু, সাফল্য কতটুকু, এই আলোচনায় আমি যাব না। সবকিছু ছাপিয়ে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি কিন্তু এখনো ভালো আছে, ঠিক আছে? প্রধানমন্ত্রী এখনো মানুষ মনে করতেছে ওনার একটা গুডউইল আছে, ওনার একটা ইচ্ছা আছে। যদিও কিছু মন্ত্রী সম্পর্কে মানুষের অনেক অভিযোগ আছে, এবং শাসন পরিচালনায় অনেক ব্যর্থতা, এগুলি সব আছে, বাট এখনো মানুষ আশা করে যে তারেক রহমান উনি অন্তত ভালো আছেন। আমি তাকে অনুরোধ করব, এই যে মিথ্যা মামলাগুলো না, এগুলো একটা নিষ্পত্তি করেন। এইটা তো বছরের পর বছর তো চলতে পারে না, তাই না? এগুলো নিষ্পত্তি করেন। দেখেন, আইনে একটা কথা আছে যে দোষী খালাস পেয়ে যাক, কিন্তু নির্দোষ যাতে কখনো শাস্তি ভোগ না করে, ঠিক আছে? এই যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেন, হ্যাঁ, সাংবাদিক সহ যারা নির্দোষ আছে তাদেরকে ছেড়ে দেন, আপনার ভাবমূর্তি বাড়বে, আপনার রেটিং বাড়বে। আমি মানে এটা কি বলে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আপনি যদি মামলাগুলো পুনর্বিবেচনা করে নির্দোষদের ছেড়ে দেন, সাংবাদিক সহ সবাইকে ছেড়ে দেন, আপনার জনপ্রিয়তা বাড়বে। হ্যাঁ, এটা কেন করতেছেন না আমি বুঝতেছি না। তো এখন দেখেন, একটা তো কথাই আছে আইনে, যেটা হচ্ছে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। হ্যাঁ, যেটা বিচার যত বিলম্বিত হবে ততই মানে কি বিচার সঠিক হবে না। তো ফলে এইটা 2 years ইজ এনাফ, একেবারে অনেক। দেখেন, যারা জেলে আছে না নির্দোষ, তাদের ফ্যামিলির কথা একটু চিন্তা করেন। তাদের বাবা মা, তাদের আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে, হ্যাঁ, তারা জানে যে আমার বাবা তো কোনো দোষ করে নাই, হ্যাঁ, কারণ তার বাবা দোষ করছে কিনা সন্তান অবশ্যই জানবে, স্ত্রী জানবে, তাই না? তো নির্দোষ এভাবে জেলে আছে, হ্যাঁ, ওই পরিবারটার কি অবস্থা। এবং সেভাবে জামিনও দেওয়া হচ্ছে না। দেখেন, এখন তো হয়তো কিছু কিছু জামিন হচ্ছে, প্রথম দিকে তো জামিনই হয় নাই, হ্যাঁ। এবং এটা কি বলে যে আইনকে আপনার একটা ওয়েপন হিসেবে ব্যবহার করা, অস্ত্র হিসেবে ব্যবহার করা, এটা ভয়াবহ ক্রাইম করছে অন্তর্বর্তী সরকার। জনাব সৌরভ হাসান, জুলাই চেতনা রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কতটা ধারণ করছে, নাকি সেটি বর্তমানে পারস্পরিক দোষারোপের হাতিয়ার হয়ে যাচ্ছে? অন্তত বিরোধী দল থেকে তো এরকমই অভিযোগ করা হচ্ছে যে ক্ষমতাসীন দল বিএনপি তারা জুলাই চেতনা থেকে সরে গেছেন। জুলাইয়ের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার তারা মানছেন না। এবং জানেন যে সংবিধান সংশোধনে একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে 17 জন সদস্য থাকার কথা। সরকারি দল এবং তাদের সহযোগীদের মিলে 12 জনের নাম দিয়েছে, কিন্তু বিরোধী দল কারো নাম দেয়নি।
এখন যে পরিস্থিতি তৈরি হবে, হয় এই সংবিধান সংশোধনের বিষয়টি চাপা পড়ে থাকবে, ফাইলবন্দি থাকবে, অথবা বিরোধী দলের সদস্যদের ছাড়াই এটি মানে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগোবে এবং সেটা বিরোধী দল যথারীতি একতরফা বলবে। মানে একটা অচলাবস্থা, মৃদু অচলাবস্থা তৈরি হলো। কিভাবে সমাধান হবে জানি না। এটি শুধু আইনি বিষয় নয়, জুলাই চেতনা এটা রাজনৈতিক প্রশ্ন। তো এক্ষেত্রে আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে, এবং সেটা সংসদের ভেতরে বাইরে হতে পারে। বিএনপি যদিও বলছে যে শুধু সংসদ সদস্য না, শুধু বিরোধী দল না, তারা সমাজের বিভিন্ন, যারা জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেছে, বিভিন্ন স্তরের মানুষ, নাগরিক সমাজ, আইনজীবী, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সবার সাথেই আলোচনা করে সমাধানে যেতে চান। আমরা অপেক্ষা করি সমাধানে তারা কিভাবে যেতে পারেন, বিরোধী দল কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইতিমধ্যে তো বিরোধী দলের পক্ষ থেকে বিপ্লবেরও ডাক, আগাম ডাক দেওয়া হয়েছে। আমরা দেখি তারা সংসদে যতটা নমনীয়, রাজপথে কিন্তু। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হোসেন। জনাব মাহবুব কামাল, একই বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই। জি জি জি। সেটা হলো, দেখেন, জামাতের আমির কিন্তু বলছে যে জুলাই সনদ যদি ইনকর্পোরেটেড না হয় সংবিধানে, তাইলে এটা একটা অবৈধ সরকার। এটা কিন্তু বলছে। জুলাই নিয়ে রাজনীতি হচ্ছে কি? হ্যাঁ, জুলাই নিয়ে রাজনীতি হচ্ছে কি? জুলাই শুধু রাজনীতি না, জুলাইকে ব্যবহার করে অনেকেই ফুলে ফেপে উঠছে। আপনি দেখেন না, যারা কোটি টাকার গাড়ি চালাচ্ছে না কেউ কেউ, এটা কোত্থেকে আসছে টাকাটা? হ্যাঁ, তারপরে যে অনেকের দুর্নীতির অভিযোগ উঠছে না, অনেকের এই যে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে না, এবং এটা তো অথেন্টিসিটিও আছে। এটা তো জুলাইকে তো ব্যবসা হিসাবেও নিছে। দেখেন, শুধু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা হয় নাই, জুলাই চেতনা নিয়েও কিন্তু ব্যবসা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল, ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হোসেন। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।